মীর শাহ আলম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেখতে পাচ্ছেন যে তিনি ভারতে ওরা রামরাজ্য কায়েম করছেন, উনি এখানে নামরাজ্য কায়েম করছেন। ওনার যে আপনার উপজেলা সেখানে ছেলের নামে, ভাইয়ের নামে, মেয়ের নামে, ভাতিজির নামে, সবার নাম, বংশের নামে উনি ইউনিয়নগুলোর নাম দিচ্ছেন এবং সেখানে বরাদ্দ নিয়ে যাচ্ছেন সবচেয়ে বেশি। খুবই কাবিল লোক। এবং তিনি কে? তারেক রহমানের বন্ধু ভাগ্য খুবই খারাপ। এর আগে একজন ছিলেন গিয়াস আল মামুন, আর এখন হচ্ছেন আপনার এই মীর শাহ আলম। এই বন্ধুর কারণে নাকি বড় বড় মন্ত্রীরা তার সামনে কথা বলেন না। আপনার ওই যে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী, এই সরকারের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী কক্সবাজারে বলেছেন উনি হচ্ছেন সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী। তো বুঝতে পারেন ওনার জোরটা কত বড়। তো সেই লোকের হাতে আপনি স্থানীয় সরকার মন্ত্রণালয় দিয়েছেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপনার যিনি সিনিয়র মন্ত্রী তিনি নাকি এক ধরনের মানে জাস্ট কোনো কাজ ছাড়াই বসে থাকেন আর কি, এবং তার সিদ্ধান্তগুলো উনি উল্টে দেন। এখন এরকম একটা অবস্থায় আমি শুধু কয়েকটা পরিসংখ্যান বলি। 9,38,000 এই মীর শাহ আলমরা যারা মীর তন্ত্র কায়েম করছে বগুড়ায়, তারা আপনার সমস্ত মিনিস্ট্রিতে তাদের থাকা অবস্থায় আপনি কি ধরনের বাজেট করেছেন, যেখানে 9,38,000 কোটি টাকা বাজেটের মধ্যে 6,38,000 কোটি টাকা হচ্ছে আপনার পরিচালন ব্যয়। মানে সিম্পলি আমলাদের জন্য এই টাকাগুলো খরচ হবে। আর 3 লক্ষ কোটি টাকা হচ্ছে উন্নয়ন ব্যয়। ওই 3 লক্ষ কোটি টাকার মধ্যে আবার 1,70,000 কোটি টাকা হচ্ছে থোক বরাদ্দ, যেটা বাংলাদেশ ইতিহাসে একটা রেকর্ড। আগের অর্থ বছরে থোক বরাদ্দ ছিল 11,000 কোটি টাকা, তার আগের অর্থ বছরে ছিল 10,000 কোটি টাকা, এবারের অর্থ বছরে থোক বরাদ্দ হচ্ছে 1,70,000 কোটি টাকা, মানে 17 গুণ আপনি বাড়িয়ে দিয়েছেন। এখন থোক বরাদ্দ মানেই হচ্ছে এগুলো ফিশি ব্যয়। কোথায় ব্যয় হবে আমরা কিছু জানবো না। বাংলাদেশের মানুষের টাকা কোথায় খরচ হবে, কিভাবে খরচ হবে, এই মীর শাহ আলম দেখবেন যে নিজের বাড়ির সামনে রাস্তা করবেন কোটি কোটি টাকা খরচ করে। ও অলরেডি তো তিনি সেটাই করছেন। শিবগঞ্জের নামই কয়েকদিন পর উনি বদলে দেবেন। বেগম খালেদা জিয়া বলেছেন গোপালগঞ্জের নাম বদলে দেবো, এখন ওনার দলের প্রতিমন্ত্রী এসে পারলে শিবগঞ্জের নাম বদলে দেন। বুঝে এখন যুবকযোগী একটা বাজেট কিংবা অর্থনীতির নীতি প্রণয়ন করতে পারবে এরকম একজন ব্যক্তি বিএনপিতে নাই। তাদেরকে কাকে অর্থমন্ত্রী করতে হয়েছে? জনাব আমির খসরু মাহমুদ, যিনি 2006 সালে আগেই তখনই বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং তাকে বেগম খালেদা জিয়ার নির্দেশে পদত্যাগ করতে হয়েছিল সিন্ডিকেটের সাথে কারসাজি করে পণ্যের দাম বাড়ানোর কারণে। সেই ব্যক্তিকে এখন তারা অর্থমন্ত্রী দিয়েছেন। ফলে যেরকম আপনারা চাচ্ছেন সেরকম বাজেট হবে না। বাজেটটা যেরকম তারা দিয়েছে ওরকমই হবে। একটা আমি বলি যে এটা একটা টোটালি ব্লাফ একটা বাজেট। কিভাবে ব্লাফ বাজেট? যে আমাদের সম্মানিত আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ মাননীয় সংসদ সদস্য জনাব নাহিদ ইসলাম বলেছেন চানাচুরের মতো এই বাজেটটা। আমার কাছে মনে হচ্ছে এটা হাওয়াই মিঠাইয়ের মতো। হাওয়াই মিঠাইয়ের মতো কেন? কারণ দেখতে খুবই লুক্রেটিভ। 9,38,000 কোটি টাকা, মানে এই ফিগার শুনলেই তো অনেকের মাথায় একটা মানে মাথা ঘুরে যায় যে এত বড় বাজেট, 9,38,000 কোটি টাকা। তো হাওয়াই মিঠাই কিন্তু দেখতে অনেক সুন্দর, দেখতে অনেক লুক্রেটিভ, খেতে ইচ্ছা করে, কিন্তু আপনি মুখে দেওয়ার সাথে সাথে এটা বিলীন হয়ে যাবে। এটা নাই, পুষ্টিগুণ তো দূরে থাক। ফলে এটা চানাচুরে তো কিছুক্ষণ আপনার অন্তত পুষ্টিগুণ না থাকুক, অন্তত কিছু খিদে হলেও মিটবে। হাওয়াই মিঠাই কিন্তু সেটাও মিটবে না। এই বাজেটও তো সেরকম একটা বাজেট। এবং দেখেন তারা শুরু করেছে 9,38,000 কোটি টাকার কথা বলে, যেখানে তাদের টার্গেট হলো মানে রেভিনিউ কালেকশন টার্গেট হলো 6,95,000 কোটি টাকা। তারা বলছেন যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। আসলে এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট। 2.5 লক্ষ কোটি টাকা ঘাটতি দিয়ে তারা শুরু করেছেন। কখন? যদি 6,95,000 কোটি টাকা আপনি রেভিনিউ কালেকশন করতে পারেন এই এনবিআর কে দিয়ে, এই এনবিআর মানে তো বুঝতে পারছেন যারা ছাগলকাণ্ড ঘটিয়েছিল আওয়ামী লীগ আমলে, সেই এনবিআর কে দিয়ে যদি আপনি 6,95,000 কোটি টাকা তুলতে পারেন, তবু 2.5 লক্ষ কোটি টাকার ঘাটতি থাকবে। কিন্তু এই এনবিআরটা এই যে অর্থ বছরটা এখনো চলছে, সেখানে তার কালেকশন কত? সেখানে টার্গেট নেওয়া হয়েছিল 4,30,000 কোটি টাকা, তারা তুলতে পেরেছে 3,30,000 কোটি টাকার মতো। মানে 4,30,000 কোটি টাকা তাদের টার্গেট, সেখানে 1 লক্ষ কোটি টাকার এখনো ঘাটতি, আর আপনি তাদেরকে টার্গেট দিচ্ছেন 6,95,000 কোটি টাকা। তার মানে যেটা দাঁড়াচ্ছে এখন তারা যা তুলতে পারে, তাদের যে ক্যাপাসিটি, তার দ্বিগুণ তাকে আপনি মানে মনে হয় যেন একটা আলাদিনের চেহারা পেয়েছে, কিংবা আমির খসরু মাহমুদের চেহারা দেখে দেখে ওনারা এটা তুলে ফেলবে। ব্যাপারটা তো একেবারেই সেরকম ঘটবে না। এবং আমির খসরু মাহমুদ ক্ষমতায় এসে বলেছেন, অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে বলেছেন যে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন ম্যাক্রো ইকোনমিতে কোনো সংকট তৈরি হয় না, কিন্তু বিএনপির ইতিহাস মানেই হচ্ছে ম্যাক্রো ইকোনমির লেজে গোবরের অবস্থা তৈরি হয়। এবং সেই লেজে গোবরের অবস্থা তারা ব্যাংকিং খাতে করে যাচ্ছেন। আপনারা দেখেন ইসলামী ব্যাংকে তারা একটা মানে অ্যাম্বিশাস যে কু ঘটাতে চাইলো, সেটা পরবর্তীতে গ্রাহকদের প্রতিবাদের কারণে পিছু হতে তারা বাধ্য হয়েছে। তো এই যে গাধা জল ঘোলা করে খায়, বিএনপিও এরকম একটু জল ঘোলা করে খেতে পছন্দ করে। শেষ পর্যন্ত ঠিকই আপনারা পারলেন না, যখন সমস্ত ব্যাংকের এমডিরা গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলল যে এটা তো শুধু ইসলামী ব্যাংকের বিষয় না,
সমস্ত ব্যাংকিং খাতে এটার এই মানে সংকটটা ধাক্কাটা এসে লাগবে, কাজে আপনার এখান থেকে সরে আসেন। তখন তাদের কিন্তু সরে আসতে বাধ্য হলো এবং বিএনপির উপরে ভর করেছে সেই কুখ্যাত আবুল বারাকাতের মৌলবাদের অর্থনীতির তত্ত্ব। একদিকে তারা মৌলবাদের অর্থনীতির তত্ত্ব দিয়েছেন, অন্যদিকে নিজেরা ব্যাংক সাভার করে ফেলেছেন, ফার্মার্স ব্যাংক সাভার করেছেন। আবুল বারাকাত সাহেব নিজে 300 কোটি টাকার তার বিরুদ্ধে স্ক্যাম, এটার তার বিরুদ্ধে অভিযোগ আছে, মামলা আছে, যদিও বিএনপি সরকার তাকে জামিন দিয়েছে। তো একদিকে তারা নিজেরা ব্যাংক খাতকে লুটে পুটে খেয়েছে, আরেকদিকে মৌলবাদের অর্থনীতির তত্ত্ব দিয়েছে। সেই তত্ত্ব এখন আবার বিএনপির ঘাড়ে সবার হয়েছে, যে এখন যেগুলোকে তারা মনে করছেন যে এগুলো হচ্ছে মৌলবাদের অর্থনৈতিক প্রতিষ্ঠান, সেগুলোকে তারা ধ্বংস করার একটা রাস্তা নিয়েছেন। কিন্তু এটা অত্যন্ত বিপজ্জনক মানে একটা ব্যাপার, কারণ আপনি তো একটা আবদিন তৈরি করেন নাই, আপনি একটা ইসলামী ব্যাংক তৈরি করেন নাই। সবচেয়ে ভালো পারফর্ম করছে যে ব্যাংক, সেই ব্যাংকের বিরুদ্ধে আপনার ক্ষোভ, তাহলে ফলে এটা তো টাকাটা এসে লাগবে। এখন যে বাজেটের বিষয়টা হলো যে এই মুহূর্তে আমরা সুদ দেই সবচেয়ে বেশি, যে ঋণ, ফলে আপনি যখন এনবিআর যখন তার মানে ইয়েটা পূরণ করতে পারবে না, টার্গেটটা পূরণ করতে পারবে না, অবধারিতভাবে আপনাকে ঋণের দিকে যেতে হবে। আপনি এই ঘোষণা দিয়ে শুরু করেছেন যে আপনি অভ্যন্তরীণ ব্যাংকগুলোর কাছ থেকে 1,12,000 কোটি টাকার ঋণ নেবেন, এটা বলে শুরু করেছেন। এখন মাঝপথে গিয়ে কোথায় এটা কত লক্ষ কোটি টাকার ইয়ে ঠেকবে এটা কিন্তু আমরা জানি না, আরো অনেক বেশি হবে। কোন ব্যাংক যারা এখন নিজেরা কমায় আছে, মানে এই মুহূর্তে একটা মানে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে যে এই মুহূর্তে ব্যাংকগুলোর ডিস্ট্রেসড লোন হচ্ছে 59%। ডিস্ট্রেস লোন মানে হচ্ছে যে লোনের কোনো মানে যেখান থেকে তারা কোনো কিছু ফিডব্যাক পায় না বা ফিরতি কোনো কিছু পায় না, এরকম একটা অবস্থার সময় তারা বলছেন যে ব্যাংকগুলো থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেবে। আইএমএফ এর কাণ্ডের কথা আপনারা জানেন যে আইএমএফ এর কাছে তারা গিয়েছেন এবং শূন্য হাতে ফেরত আসতে বাধ্য হয়েছেন। এখন পরিস্থিতি এমন, এসে এমন ভাবে কথা বলেছেন, আইএমএফ যখন তাদেরকে লোন দিল না, যে আপনারা এনবিআর সংস্কার করছেন না, ব্যাংকিং খাত সংস্কার করছেন না, আপনাদেরকে লোন দেবো না। আসার পরে মনে হলো যে আমির খসরু মাহমুদ হয়ে উনি আইএমএফ এ গেছেন, ফিরে এসেছেন চেক বয়ে বেড়াবে, এসে বলতেছেন যে আমাদের আইএমএফ এর লোন দরকার নাই। এটা একদিকে বলেছেন, পরের দিন আবার আইএমএফ এর সাথে মিটিং করে বলেছেন আগের কর্মসূচি বাদ, আসেন আমরা নতুন লোন কর্মসূচিতে যাই, $5 বিলিয়ন একটা কর্মসূচি। তো আইএমএফ বলেছে ঠিক আছে আমরা আসবো, সেপ্টেম্বর অক্টোবরে আসবো, আসার পরে ফিজিবিলিটি স্টাডিজ হবে, তারপর আমরা লোনের ব্যাপারটা বিবেচনা করব। কিন্তু ওনারা বলছেন যে ঠিক আছে আপনারা সেপ্টেম্বর অক্টোবরে আসেন এবং লোন দেন, এখন আমাদেরকে একটা কমফোর্ট লেটার দেন যে বাংলাদেশ যে লোন পাওয়ার যোগ্য, এটা যেন আমরা অন্যান্য দাতা গোষ্ঠীর কাছে বলতে পারি। কারণ আইএমএফ যদি লোন না দেয় বা আইএমএফ এর যদি পজিটিভ অ্যাপ্রোচ না থাকে, অন্য কোনো দাতা গোষ্ঠী কিন্তু লোন দেবে না। মানে এখন একটা লোন দূরে থাক, একটা কমফোর্ট লেটারের জন্য আইএমএফ এর পেছনে পেছনে ঘুরতে হচ্ছেন মহান অর্থনীতিবিদ জনাব আমির খসরু মাহমুদকে। এরকম লোক এখন আপনি জনাব তারেক রহমানের পছন্দগুলো কিন্তু এরকম, একদিকে আমির খসরু ডানে বসিয়ে রেখেছেন, পিছনে বসিয়ে রেখেছেন আরেকজন আমির, তার নাম হলো মীর শাহ আলম।